ইফটিজিং এর অপরাধে গ্রামের বিচার সবার মধ্যমণিতে বসে আছি। সবাই রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে উঠলেন, আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নিব না। ইফটিজিং এর শাস্তি কি হতে পারে তা আপনারা বিচার সবাই উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত নিবেন। কেননা হৃদিতা আমার মেয়ে, আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গেই অসভ্যতামি করেছে। শফিক সাহেব রাগে শরীর কাঁপিয়ে বলে উঠল, কেননা প্রতিটি বাবাই এরকম রাগান্বিত হয়ে ওঠা স্বাভাবিক। সে জায়গা থেকে শফিক সাহেবও ব্যতিক্রম নন, তার জায়গায় সে অটুট। দেখুন, আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসী ছাড় দেই, তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে, কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইফটিজিং করবে না তার কি গ্যারান্টি আছে? সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তি কামনা করছি, যাতে এই জঘন্য কাজ না করতে পারে। জাবেদ সাহেব এলাকার বড় নেতা, তিনি এসব কথা বলে উঠলেন। তার সঙ্গে বিচার সবাই তার কথাতে একমত হয়ে গেল। তার আগে ইফটিজিং এর বিষয়টা পরিষ্কার করে ফেলি, শুনুন তাহলে। আমি রনি হাসান, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি, এবং যে মেয়ে আমার নামে নালিশ করছে তার নাম হৃদিতা, আমার ওই ক্লাসমেট। হৃদিতার সঙ্গে আমার প্রায় 2 বছরের একতরফা ভালোবাসা ছিল। আমি ভালোবাসলেও হৃদিতা আমাকে ভালোবাসতো না। আপনারা হয়তো ভাবছেন হৃদিতা আমাকে ভালোবাসা না দেখে তার সঙ্গে ইফটিজিং করছি। না, আমি ইফটিজিং করিনি। সত্য কথা বলতে হৃদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী, যার দরুন কলেজের সব ছেলেদের ক্রাশ ছিল হৃদিতা। এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি। সবাই হৃদিতাকে পছন্দ করলেও সাহস করে হৃদিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি। কেননা হৃদিতার বাবা রাজনৈতিক দলে ভালোভাবে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলায় নিমিশে জেল অবধি পৌঁছাতে পারে, কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ। একদিন আমার চাচাতো বোন তানিশাকে দিয়ে প্রপোজাল দিয়েছিলাম হৃদিতার কাছে। সে প্রত্যুত্তরে একটা কথা বলেছিল, বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নেবে। কিন্তু এই প্রেম ভালোবাসা তার বিশ্বাস নেই। তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন। এরপর থেকে হৃদিতাকে নিত্য নতুন ভাবে ইমপ্রেস করার চেষ্টা করি। হৃদিতাও রেসপন্স দিতে লাগলো, কিন্তু সেটা অপ্রত্যাশিত ভাবে। মনের কোণে জায়গা হয়েছিল, কিন্তু হঠাৎ একদিন দুর্জয় এসে বলতে লাগলো, দেখ বন্ধু, তোকে ভালোভাবে বলছি, তুই হৃদিতার জীবন থেকে সরে যা, নয়তো তার ফল ভালো হবে না, এই আমি বলে দিলাম। আমি বললাম, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? দুর্জয় বলল, তুই ভাবতে পারিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, হৃদিতাকে আমি ভুলতে পারবো না, আমিও দেখি তুই কি করতে পারিস। দুর্জয় বলল, ভুল করলি দোস্ত, তুই আমাকে ভালোভাবে চিনিস না। আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না। আমি বললাম, ধুর বাল, কি করতে পারবি করিস চা। সেই দিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম, তবে দুর্জয় নাকি হৃদিতাকে অনেক ভালোবাসে। সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট, আর দুর্জয় তার জায়গায় অটুট। এইদিকে হৃদিতার সঙ্গে রিলেশনটা প্রায় হয়ে গেছিল আমার। এর পিছনে আবার আমার চাচাতো বোন তানিশার সাহায্য এগোতে পেরেছিলাম। ভালোই চলছিল দিনগুলো। কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম। এমন সময় হৃদিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে এসে বলতে লাগলো, ছি রনি ছি, এইগুলো ছিল তোমার মনে? তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তো ভালোবেসেছিলাম। আজ এই তার প্রতিদান দিলে? আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে কথাগুলো বলল। এইদিকে হৃদিতার কান্না অবিরাম চলছে। সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম। কি হচ্ছে সব? চিঠিতে তো ভালো কিছুই লিখেছিলাম, কিন্তু হৃদিতার কান্না করার মানে তো কিছু বুঝতে পারলাম না। তারপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করতে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়লো। হায় আল্লাহ, চিঠিতে এসব কি নোংরা কথা উল্লেখ করা আছে! আমি তো এসব কল্পনাও করতে পারি না, তাহলে লিখবো কিভাবে? তাছাড়া এখানে হাতের লেখার ধরন আর আমার হাতের লেখার ধরন হুবহু সেম, আমার হাতের লেখার মতোই। চিঠিটা পড়ে তারপর কাপা সুরে বলে উঠলাম, হৃদিতা বিশ্বাস করো, তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম, কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি। হয়তো আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে। একথা বলতে হৃদিতা সবার সামনে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমাকে কি বোকা পেয়েছিস? তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি। এই নিয়ে আমার কাছে তোর চিঠি 10 বার এসেছে। আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পরে আমি বুঝে গিয়েছিলাম তুই কেমন ছেলে। আমি বললাম, হৃদিতা আমি সত্যি বলছি, তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাতে যাচ্ছে, তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। হৃদিতা বলল, আজ ওই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব এবং তোর লুচ্চামিগিরি বন্ধ করার ব্যবস্থা করব, আর সেটা আজই। হৃদিতা এই বলে চলে গেল। এর মধ্যে তানিশা এসে বলল, চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস? আমি বললাম, তানিশা বিশ্বাস কর, আমি এসব লিখিনি। আমি ওকে আগের মতোই লাভ লেটারই দিয়েছিলাম। তানিশা বলল, চুপ কর, আরেকটা কথাও তুই বলবি না। তোর এই রিলেশনের জন্য কত কিনা করেছি আমি, আজ কেমনে পারলি হৃদিতাকে বাজে প্রস্তাব দিতে? শেষমেশ তানিশাও আমাকে অবিশ্বাস করলো। এখন সারাদিন চিৎকার মেরে বললেও কেউ আমার কথা শুনবে না। কি আর করার, চুপ মেরে মাটির দিকে তাকিয়ে আছি। এর মধ্যে দুর্জয় ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, ছি ছি দোস্ত, তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি। এই বলে শয়তানের একটা হাসি দিয়ে চলে গেল। এবার বুঝতে পারলাম এই সবকিছুর জন্য দুর্জয় দায়ী, কিন্তু এখন সকলেই কি আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। তারা
তারা ভাববে আমি অপরাধী। অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে দোষ না করেই দোষী হয়ে গেলাম। এই ছিল কয়েক ঘন্টা অতীতের কথা, এখন বাস্তবে ফেরা যাক। তারপর বিচার সবাই কাকা কাকিমা আসলো। তারা আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মার মতো না? আমি বলতাম হ্যাঁ তা তো বটেই। তারা বলতো তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছিস কেন? আমি বললাম তারপরও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। কাকিমা বলল, আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে, এর জন্য তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরাও তোকে খুব ভালোবাসি। আমার মেয়ে তানিশার থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি। তাহলে কি অতীতের কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে বল? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না এসব কথা। ব্যাস, কাকিমা না করার কারণে আমি আর বলতে বাধ্য করিনি। এর জন্য বিষয়টা আজই আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সভায় এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরলো। ব্যাস, কাকা কাকিমা তারাও নিমেষেই চুপ হয়ে গেল। তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সভায় উপস্থাপন করলো এবং জিজ্ঞাসা করলো, এই ছেলে কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছে মামুনি? রিদিতা বলল, জি আব্বু, এই ছেলেই। শফিক সাহেব বলল, রহমান এবার তুমি বলো, তোমার ভাতিজাকে কি শাসন তুমিই করবা নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরাও দেখুক, তারাও যেন এই ইফটিজিং থেকে বিরত থাকে। কাকা বলল, আপনারা যা ভালো মনে হয় তাই করুন। কাকা এই বলে চোখের পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো। আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। এলাকার বড় নেতা জাবেদ সাহেব বলে উঠলেন, সালমান তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো, যাও। ব্যাস, কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। ব্যাস, তারপর এলাকার বড় নেতা সে বেত দিয়ে 10টা হাতের শক্তিতে আঘাত করলো। আর এইদিকে বেতের আঘাত সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিকে সজোরে একটা আঘাত লাগে, যার দরুন চোখের কোণা থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল, জাবেদ ভাই থাক, ও ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে। জাবেদ সাহেব বলল, এই ছেলে যা, রিদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে গিয়ে এটাও বলবি তার আশেপাশে আর ঘুরঘুর করবি না। তারপর রিদিতার সামনে গিয়ে বললাম, রিদিতা আমার ভুল হয়েছে, আর তোমাকে বিরক্ত করব না। কান্না করে বলে ফেললাম, মায়ের আঘাতগুলো না যতটা কষ্ট পেয়েছি তার থেকে মান সম্মানের সব ধুলোয় মিশিয়ে গেল, সেটা ভেবে চোখ থেকে অজরে জল গড়ছে। আমার এমন করুণ অবস্থা দেখে রিদিতা মাথা নিচু করে ফেললো। সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে, কিন্তু এভাবে যে সব হয়ে যাবে সেটা রিদিতা কল্পনাও করেনি। বিচার শেষে সবাই চলে গেল এবং রিদিতার বাবা শফিক সাহেব এসে বলল, এই ছেলে তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার অপরাধে একটু বেশি শাস্তি দিলাম, এটা কিন্তু না। আমার মেয়ের জায়গায় অন্য মেয়ে থাকলেও আমি সেটাই করতাম। আমি বললাম, আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন, এখন এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না। অনেকটা রেগে শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম। উপর দিকে রিদিতা শুধু নীরব দর্শকের মতোই দেখে যাচ্ছিল। এখন আর রিদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই, যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আজ একটা বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না। দোষ করলো দুর্জয়, আর সেটা শাস্তি পেলাম আমি। এখন এসব ভেবেই বা কি হবে? দুর্জয় তো রিদিতাকে পাওয়ার জন্য একটা গেম খেলছে। আমি চাইলে দুর্জয়কে সবার সামনে তার ডেভিল চেহারাটা দেখাতে পারবো না। ব্যাস, সব ভাগ্য বলে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতে আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম। বেশ দূরত্ব আমার রুমে গিয়ে লক্ষ্য করতেই দেখলাম তানিশা আমার ব্যবহারকৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং সেটাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়ছে। তানিশাকে কিছু জিজ্ঞেস করতেই কাকার সামনে এসে যা বললো তা শুনে মাথা কেমন জানি চক্কর দিয়ে উঠলো। তানিশাকে জিজ্ঞেস করেই ফেললাম, আমার এসব জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়ে ফেলছিস কেন? তানিশা বলল, কেন আগুন দিয়ে পড়ছি বুঝতে পারছিস না? আমি নিশ্চুপ হয়ে রইলাম। তানিশা বলল, তোর জন্য বাবা আজ কতটা অপমানিত হলো সেটা কি তুই একটু বুঝতে পেরেছিস? আমি বললাম, তানিশ। বলতেই তানিশা আমার কথা থামিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। আমাদের একটা সম্মান আছে যেটা তুই নিমিষে শেষ করে ফেলেছিস, আর না। তাছাড়া আমি কেমনে রিদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো ভেবে পাচ্ছি না। এসব তোর জন্য হয়েছে। তানিশা রেগে আগুন হয়ে আমাকে কথাগুলো শোনালো। আমি বললাম, শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি? আমাকে যে সবার সামনে হেনস্থা করলো সেটা দেখলি না? তানিশা বলল, তোকে যে মারটা দেওয়া হয়েছে সেটা অনেক কম হয়েছে। বিচারকের জায়গায় আমি থাকলে তোকে পিটিয়ে শেষই করে ফেলতাম। এখন প্লিজ তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তো, তোর জন্য আর আমরা অসম্মানী হতে পারবো না। আমি বললাম, কি বলছিস এসব? তোরা ছাড়া আমার আপন কে আছে? তানিশা বলল, তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটবেলা থেকে রাস্তা থেকে তুলে এনে লালন পালন করেছে। এখন তো তুই আর ছোট নেই, যেদিকে খুশি সেদিকে চলে যা। তানিশার কথা শুনে নিমিষেই চোখের কোণে জল জমে গেল। তার মানে কাকা আমার রক্তের কেউ না। এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগলো, তানিশার মা এবার ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। কাকার কথা শুনে নিমিষেই মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা আজ একটা সত্য কথা বলবা? কাকা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি বললাম, আমি কি সত্যি এতিম? তোমরা আমার আপন কেউ না? শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছ, সেটা কি সত্যি? কাকা বলল, হ্যাঁ, তানিশা যেটা বলেছে সেটা সত্যি। আমি বললাম, ও তার মানে আমি তোমাদের রক্তের কেউ না? কাকা বলল, না। এবার বুঝতে পারলাম এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছুই জানায়নি। কথাটা শুনে কষ্ট পাবো বলে আমাকে জানায়নি, কিন্তু এমন একটা
একটা দিন জানতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। এসব আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যে তানিশা বলে উঠলো, এখন বল কবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি? সবই তো শুনলি। আমি বললাম, চিন্তা করিস না, কলেজ থেকে টিসি নিয়ে তারপর এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। আপাতত কটা দিন আমাকে তোদের এখানে থাকতে দে, অনেক তো করুণা করেছিস, এবার না হয় এটাই শেষবারের মতো। এই কথা বলা মাত্রই তানিশা আমার রুম থেকে রাগে হনহন করে চলে গেল। আজ সত্যি নিজেকে খুব একা মনে হচ্ছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় ভুল হয়েছে, হৃদিতাকে ভালোবেসে তার পিছনে যদি না যাইতাম আজ আমার এমন পরিস্থিতি মোকাবেলা করতে হতো না। হৃদিতাকে যতটা ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করব। অপরদিকে হৃদিতার মা বলল, হৃদিতা মামুনি খেতে আই। সে কখন থেকে কি ভাবছিস বলতো? হৃদিতা বলল, মা কিছু ভালো লাগছে না, যাও তো। হৃদিতার মা বলল, কি হয়েছে সেটা বলবি তো? হৃদিতা কোনো কিছু না বলেই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা এখন কেমন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। হৃদিতার মা বলল, ও এই ব্যাপার, তাহলে তোর বাবার কাছে নালিশ করলি কেন? হৃদিতা কান্না করে বলল, আমি কি জানতাম বাবা জাভেদ আঙ্কেলকে দিয়ে এইভাবে ওকে মার খাওয়াবে। হৃদিতার মা বলল, তোর জাভেদ আঙ্কেল তো মানুষকে কম মারে না, সেটা তো এই এলাকার মানুষ সবাই জানে। আচ্ছা যাই হোক, এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আই। হৃদিতা বলল, ওকে যাচ্ছি, তুমি যাও। প্রতিদিনের মতো আজ সকাল 8টায় টেবিলে খেতে বসেছি। এর মধ্যে তানিশা এসে পাশের চেয়ারটা টেনে বসলো। কাকিমা খাবার পরিবেশন করছে। এর মধ্যে তানিশা বলে উঠলো, মা ওকে পোলাও মাংস সব খাওয়াও, ও কথা দিয়েছে সপ্তাহখানেক এখানে থাকবে, তারপর এখান থেকে চলে যাবে। ঠিক বললাম তো? আমি বললাম, কথা যখন দিয়েছি আমি আমার কথা অবশ্যই রাখবো। কাকিমা বলল, এই তানিশা কি সব বলছিস? ও আমাদের ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, আমাদের ছাড়া কে আছে ওর? তানিশা বলল, মা তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ? বুঝতে পারছো না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি? কাকিমা বলল, কেন? তানিশা বলল, কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হয়, যদি আমার দিকে কোনো জোরে তাকাই তখন। তাছাড়া ও তো আমাদের রক্তের কেউ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো একটা চরিত্রহীন ব্যক্তিরা তারা পশুর সমান হয়, তারা কাউকে ছেড়ে কথা বলে না। আমিও তো মাঝে মধ্যে বাসায় একাই থাকি, সেটার সুযোগ যদি ও নিয়ে ফেলে তখন আমার কি হবে? তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, কি সব বলছিস? ও তোর ভাই হয়, যদিও তোরা সমবয়সী, তারপরও তোকে ছোট বোনের মতো স্নেহ করে, আর তুই কিনা এসব উল্টোপাল্টা কথা বলছিস। তানিশা বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি। ও যদি আমার বাসায় থাকে তাহলে আমি নানুর বাসায় চলে যাব, এটাই ফাইনাল কথা। তানিশার কথা শুনে বুকের বাঁ পাশে যেন কেউ ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করেই চলেছে এমন অনুভব হতে লাগলো। সমবয়সী হওয়ার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম, আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে। নিজেকে আর সামলাতে পারলাম না, কান্না করে তানিশার উদ্দেশ্যে বললাম, ছোট থেকে জেনে এসেছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা, সেই সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম। একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম, কিন্তু তুই যে আজ কথাগুলো বললি, এগুলো কথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে বিষ মিশিয়ে এনে বলতি তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেলতাম, সেটাতে আমার বিন্দুমাত্র কষ্ট হতো না। কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনোদিন ভুলবো না। আর হ্যাঁ, যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হয় তবে তুই আমার সঙ্গে কথা বলতে আসিস না। 2টা দিন সময় দে, কলেজ থেকে টিসিটা নিয়ে একবারে চলে যাব। এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, না, এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া তানিশার বাবা মা আমাকে যতটুকু আদর যত্নে বড় করেছে এতেই অনেক, তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বরং অন্য কোথাও চলে যাব, এই শহর ছেড়ে অন্য কোনো শহরে। তার আগে আমাকে থেকে টিসিটা যেভাবে হোক স্যারকে রিকোয়েস্ট করে আমার হাতে নিতেই হবে। ব্যাস একটা দিন কেটে গেল। তারপর কলেজে গিয়ে লক্ষ্য করলাম 2টা বাস কলেজের মাঠে, কিছুই বুঝতে পারলাম না। তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা আর হৃদিতা অনেক হাসাহাসি করছে, কিন্তু আমাকে দেখে চুপ হয়ে গেল। ব্যাস তারপর স্যার ক্লাসে এসে বলতে লাগলো, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। ছাত্রছাত্রীরা একসাথে বলে উঠলো, কি সারপ্রাইজ স্যার? স্যার বলল, সারপ্রাইজটা হচ্ছে কাল তোমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছ, তাও আবার একদম ফ্রিতে। এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়ার সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি। স্যারের কথা শুনে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আগের মুভমেন্ট থাকলে হয়তো এতক্ষণ হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম, কিন্তু এখন কেমন জানি সেই আনন্দটা মন থেকে আসছে না। সেদিন আর ক্লাস হলো না, অল্প কিছুক্ষণের মধ্যে ছুটি হয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসি কথা বলতে তিনি অনেকটা রেগে যান। তারপর প্রিন্সিপাল স্যারকে একটু বুঝিয়ে বললাম, তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল, কাল সকালে টিসি নিয়ে যেও। স্যারের সঙ্গে কথা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম। এখন তানিশার সঙ্গে কথা তো বলবো দূরের কথা, তার ছায়া পর্যন্তও দেখি না। রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সবগুলো আগুনে পুড়িয়ে ফেললাম। তারপর বাস স্টেশনে গিয়ে সকাল 11টার টিকিট কেটে আসলাম। গেটে আসতে কাকিমা আমাকে দেখে বলে উঠলো, কিরে বাপ, এত রাতে কই গেছিলি? আমি বললাম, লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। কাকিমাকে মিথ্যা বলে বিষয়টা এড়িয়ে গেলাম। কাকিমা আমার পকেটে টাকা গুঁজে দিয়ে বলল, এই 2000 টাকা রাখ, কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে যেতে হবে। তানিশাও টাকা নিয়েছে, এখন তোরটা নে। কাকিমার কাণ্ড দেখে চোখের কোণে পানি জমে গেল।
আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না। ব্যাস নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেললাম, তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলো তো? কাকিমা বলল, পাগল ছেলে, তুই আমার পেটের সন্তান না হলে কি হবে? তানিশাকে যেভাবে আদর যত্নে মানুষ করেছি তোকেও সেভাবে মানুষ করেছি। শুধু কি সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়? এমনি হওয়া যায় না? আমি বললাম, হ্যাঁ তাই তো, তুমি আমার কাকিমা না শুধু মা। কাকিমা বলল, হ্যাঁ এবার ঠিক আছে, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। এই বলে কাকিমা চলে গেল। কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া ত্যাগ করে আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। ভাবতেই কেমন জানি বুকের বাপাশে দুমড়ে মুচড়ে উঠছে। রাতে ঘুমানোর আগে দেয়ালে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে। যখন আমি এখানে থাকবো না তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে? ব্যাস ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম। এভাবে সব মেমোরিজ গুলোকে শেষ করে ফেললাম। এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না যে এখানে কেউ ছিল কিনা, আর সেটা ধরতেই পারবে না। রাতটা নির্ঘুমে কেটে গেল। সকালে উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ ভাবলাম কোথায় যাব, কার কাছে যাব। তেমন তো যাওয়ার কোনো মাধ্যমই পাচ্ছি না। আত্মীয় স্বজন বলতেও তো কেউ নেই, তাহলে যাবোটা কোথায়? ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল। সে হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে। এসব ভাবতেই দেখলাম তানিশার হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো ও কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না। এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করছে। যাকে আপন বোন ভাবতাম সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল। তার সামনে কিভাবে থাকা যায়? বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে রাখবো। এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইভের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম। তারপর আগে ব্যাগের 2টা শার্ট গেঞ্জি ভরে নিলাম। এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের মায়া ছেড়ে চলে যাব। তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠলো, কিরে বাপ, কলেজে এখনো যাসনি? আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। কাকিমা বলল, তাহলে ব্যাগ নিয়েছিস কেন? তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল। আমি বললাম, না তেমন কিছু না কাকিমা, ব্যাগে আমার নতুন টি শার্ট আছে, সেটা ওখানে লাগবে, এর জন্য নিয়ে যাচ্ছি। কাকিমাকে এমনি একটা মিথ্যা কথা বলে চলে গেলাম। তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখে বলে উঠলো, কিরে বন্ধু, কই থাকিস? কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, আর তুই ফোন ধরছিলি না কেন? আমি বললাম, মুভমেন্ট ভালো নাই রে। আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে। লিজান বলল, কি বলছিস এসব? আমরা যাব মানে? তুই যাবি না আমাদের সঙ্গে? আমি বললাম, না রে, মন ভালো নেই, তোরাই যা। বেশ, তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে বাইরে বের হতে রিদিতার সঙ্গে দেখা হয়ে গেল। রিদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব। ব্যাস, তার দিকে লক্ষ্য না করে কলেজের গেটে পা রাখতেই তানিশা পিছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই দাঁড়া তো। আমি বললাম, হুম বল। তানিশা বলল, তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি বললাম, আমি গেলে কি সমস্যা? তানিশা বলল, না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। আমি বললাম, হুম সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস, আল্লাহ হাফেজ। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠলো, তাহলে তোর কাছে ব্যাগ কেন? আমি বললাম, না এমনি। ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা, রিদিতা তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে রিদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো। যদিও তাকে ঘৃণা করে, তারপরও একজনের শূন্যতায় তার খারাপ লাগছে। ব্যাস, রিদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠলো, তানিশা তোর ভাই আসেনি? রিদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, এত কিছুর পরও ওর নাম নিচ্ছিস? যে তোকে এত বাজে প্রস্তাব দিল, তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ। রিদিতা বলল, দেখ, ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই, কিন্তু তারপর কেন জানি সে বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করতো। তাছাড়া তুই তো জানিসই আমি ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব, এর মধ্যে তোর ভাই তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষেই ভেঙে দিল। তানিশা বলল, ও আমার ভাই হলে কি হবে? আমিও ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা ঘটনা ঘটেছে সেটা রিদিতার সঙ্গে নিমিষেই শেয়ার করে ফেললো। রিদিতা ঘটনা শোনার পর বলে উঠলো, এই তুই কি করেছিস? মানুষ মানেই তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছি। যাই হোক, বোন হিসেবে তোর ওসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। রিদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারলো সেদিন তার এসব বলা ঠিক হয়নি। হাজার হোক ভাই তো, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপরও রক্তের সম্পর্কের চেয়েও কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে। গজনি অবকাশে গিয়ে বাস থামলো। বাস থেকে সবাই নামলো। রিদিতা কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সে মেয়ে যতই পাথর হোক না কেন, সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে রিদিতাও ব্যতিক্রম নয়। তানিশা বলল, এই রিদিতা কি ভাবছিস? রিদিতা অন্যমনস্ক হয়ে বলে উঠলো, না কিছু না। তানিশা বলল, তাহলে বাসে একা একা বসে আছিস কেন? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রিদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠলো, রিদিতা দাঁড়াও।
রিদিতা বলল, কেন? দুর্জয় বলল, না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। রিদিতা বলল, সরি, আমি কারো ফুল নিতে পারবো না। তানিশা বলল, এই রিদিতা চল তো, এসব ফালতু কথা না শোনাই ভালো। দুর্জয় বলল, নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে একটু রিদিতাকে বুঝাও না প্লিজ। তানিশা বলল, এসব ফালতু কথা না শোনাই ভালো। এই বলে যে রিদিতা তানিশাকে নিয়ে চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় রিদিতার হাত চেপে ধরে বলে উঠলো, আজ রিদিতাকে এই ফুলগুলো নিয়েই যেতে হবে, নয়তো তার ফল ভালো হবে না। রিদিতা বলল, দুর্জয় কি করছো, আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। তানিশা বলল, দুর্জয় প্লিজ রিদিতার হাত ছেড়ে দাও। দুর্জয় ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, অনেক অবহেলা সহ্য করেছি আর না, আজ রিদিতাকে বলতেই হবে আমাকে ভালোবাসে কিনা, যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি। এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতির শিহরণ জেগে নেই, তাই না? হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা রিদিতা কল্পনাও করতে পারেনি। রিদিতার সঙ্গে তানিশাও অবাক হয়ে বলল, তার মানে এসব তোমার সাজানো নাটক ছিল? দুর্জয় ডেভিল মার্কা হাসি দিয়ে আবারও বলে উঠলো, হ্যাঁ নাটক ছিল, তোমার ভাই একটু বেশি বাড়ছিল, বারণ করছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি, ব্যাস এর জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে রিদিতার কাছে পৌঁছে দেই। রিদিতা ও রনিকে ভুল বুঝে, ব্যাস আমার লাইন পরিষ্কার হয়ে গেল। কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না, মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল। ব্যাস কথাটা শোনা মাত্রই রিদিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, তোর জন্য একটা নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো, আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে আমি। দুর্জয় বলল, আমাকে যখন ভালোবাসবেই নাই তাহলে তোকে সেই ব্যবস্থাই করছি দাঁড়া। দুর্জয় এই বলে যখন রিদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই তানিশা যা করলো। রিদিতা রেগে বলল, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো, আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। দুর্জয় বলল, আমাকে যখন ভালোবাসবেই না তাহলে তোকে সেই ব্যবস্থাই করছি দাঁড়া। দুর্জয় এই কথা বলে রিদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই তানিশা বলে উঠলো, দুর্জয় ভালোই ভালোই রিদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। দুর্জয় বলল, কি, তুই আমার মাথা ফাটাবি? দাঁড়া আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠলো, আমার দিকে আরেক পা এগোলে এই পাথরটা তোর মাথায় পড়বে। তানিশা ভয়ে কান্না করার অবস্থা প্রায়। ব্যাস দুর্জয় তানিশার কোনো কথাই কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটি আঘাত করতেই দুর্জয়ের চোখ ধরে মাটিতে বসে পড়ে। এই সুযোগে রিদিতা আর তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করেন। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। সেদিন রিদিতা কিংবা তানিশা তাদের দুইজনের একজনেরও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি, তাদের দুইজনেরই ভুল ভেঙেছে। রিদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেললো, তানিশা বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। তানিশা বলল, এখন এসব বলে কি হবে, আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি, বোন হয়ে যে কথাগুলোকে ভাইকে বলা যায় না সেগুলোও বলেছি। রিদিতা অনুরোধের স্বরে তানিশাকে বলল, তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বুঝাতে? তানিশা বলল, কি বুঝাবো বল, ওই দিন যে কথাগুলো বলেছি এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্ট মিষ্টি ঝগড়া লেগেই থাকতো, কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয়, আমি যেখানে থাকি সেখানের আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে, কোন মুখ নিয়ে তাকে ছড়ি বলে সবকিছু সমাধান করে নিব। রিদিতা বলল, আচ্ছা আমার সঙ্গে কি তোর ভাইকে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি? আনিশা বলল, আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে, তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি, ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তাহলে তাকে কখনো আপন করে কাছে নেয় না। রিদিতা তানিশাকে হাত জোর করে বলল, যেভাবেই হোক তুই তোর ভাইকে একটু ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। রিদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল, থাক আর কান্না করতে হবে না, আমি তোকেই আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি যাবি না আমার ভাইয়ের বউ হয়ে? রিদিতা লজ্জায় লাল হয়ে গেল, তারপর বলল, ধুর কি যে বলিস না, লজ্জা লাগে তো। তানিশা হেসে হেসে বলল, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেকটা লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করে দিতে হয়। তানিশা রিদিতাকে এসব বলল কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে, মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতে তানিশার নিজেকে ছোট মনে হচ্ছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছিলাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসায় ঠিকানা চলে গেলাম। দরজায় কলিং বেল বাজতেই একটা সুন্দর স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি রাকিবেরই বাসা, আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি, যার দরুন বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা এখন কি রাকিব বাসায় আছে? সুন্দরী মেয়েটা বলল, ও তার মানে আপনার নাম নিশ্চয় রনি, রাইট? আমি বললাম, জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। মেয়েটা বলল, সবই বলবো, তার আগে ভিতরে আসুন।
মেয়েটি বলল, এই শুনছো, বাহিরে এসে দেখো কে এসেছে। রাকিব বলল, কে এসেছে? রাকিব এই বলে যেই আমাকে দেখলো বেশ তখনই আনন্দের সহিত বলল, আরে দোস্ত কেমন আছিস? আমি বললাম, ভালো। সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজখবর নিলি না। রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এইদিকে অনেক ধকল গিয়েছে। আচ্ছা এসব কথা পরে হবে, আগে ফ্রেশ হয়ে আই। এই নীলা, যাও রনির জন্য ভালো কিছু খাবার রান্নার আয়োজন করো। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। রাকিব বলল, এখন বল ঢাকায় কেন আসছিস? আমি বললাম, ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে। কিন্তু তার আগে বল, মিলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিবের কাছে গ্রামের বিষয়টি গোপন রেখে অন্য টপিকে গেলাম। রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসেই পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়েটা করলি ভালো কথা, তো আমাদের ফোন করেও তো জানাতে পারতি, জানালি না কেন? রাকিব বলল, বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলেছিলাম। এসব আলোচনা করতেই রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে বসো, খাবার রেডি হয়েছে। ব্যাস রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রীও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব, ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে দেখছি। তাছাড়া আজকালকার যুগের মেয়েরা ভালো মানের রান্না করা তো দূরে থাক, কিচেনের কাছেই যায় না। সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে। রাকিব বলল, আর বলিস না, দিনে 1000 রকম আইটেম খাবার রান্না করে খাওয়ায় আমাকে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্য তো নীলা রান্নার খাবারে এতটা জাদু। নীলা রাকিবকে একটু খুঁচা মেরে বলল, খুব পাম দেয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি সত্যিই আপনার রান্নাটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? আমি বললাম, না মানে 2টা দিন তোর এখানেই আপাতত আমাকে থাকতে হবে। একথা বলতে মিলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। বেশ রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে হয় থাকা হবে না তোর। আমি বললাম, কেন? রাকিব বলল, আজ রাত 9টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে, সেটা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতে ভাবতে রাকিব বলে উঠল, কিরে কি ভাবছিস? ওখানে কোনো সমস্যা হবে না। রাকিব বলল, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানেই চলে যা। রাকিবের আচরণ দেখে কেমন জানি নিজেকে অসহায় লাগছে, মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না, এখানে থাকতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, বরং আমি এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটা আর প্রয়োজন হবে না, ভালো থাকিস, চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেনটির কথা মনে পড়ে গেল। এই চেনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। ব্যাস দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল, কিরে কিছু বলবি? আমি বললাম, না তেমন কিছু না, এই চেনটা ভাবিকে দিতেই ভুলে গিয়েছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া দাঁড়ান। আমি বললাম, হ্যাঁ বলেন। নীলা বলল, ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমাদের কোনো সমস্যা হবে না। নীলার এমন কথায় কেমন জানি একটা শখ খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠল, দোস্ত নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। আমি বললাম, না রে দোস্ত, সেটা আর লাগবে না, ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না, কোথাও না কোথাও জায়গা হবে, আসি, ভালো থাকিস। এই বলে রাকিবদের বাসা থেকে বের হয়ে আসলাম। ঘড়িতে লক্ষ্য করতেই বুঝলাম রাত প্রায় 11টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যেই থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফেরই বন্ধুত্ব থাকে, এরপর তাদের কোনো উপকারেই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলে ভালো হতো, শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল। এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যার আশা করে ঢাকাতে আসলাম সেই যেরকম রিয়েক্ট করলো তা আমি স্বপ্নেও ভাবিনি। এসব ভেবে আনমনে রাস্তা হাঁটতেই হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে এসে আমার কাছে এসে বলতে লাগলো, বাবা আমার মেয়েটাকে ওই বখাটের হাত থেকে বাঁচাও প্লিজ। বৃদ্ধ লোকটির কথাটি শুনে কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূরে লক্ষ্য করলাম 2টা বখাটে মেয়েটার শরীরে হাত দিতে যাচ্ছে, কিন্তু মেয়েটা তার হাত বারবার সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না। এক পা সামনে এগোতে মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না, তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতেই হবে, তবে না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে। এসব ভাবতে বৃদ্ধ লোকটি বলল, বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও, নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়েটা রেহাই পাবে না। আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম। সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলে পিছন দিক থেকে 2 বখাটেকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো। কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি, তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠলো, বাবা এবার ওকে ছেড়ে দাও, নয়তো মরে যাবে।
আমি বললাম না আঙ্কেল, ওকে পুলিশের হাতে তুলে দিব। এদের ছাড় দিলে রাস্তাঘাটে আরো বকাটেগিরি করবে। বকাটেটি আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ আমাকে আর মাইরেন না, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না, তারপরও আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না প্লিজ। মেয়েটি কান্না করে করে বলল, না ভাইয়া, ওকে ছাড় দিবেন না। আজ আপনি আমাকে না বাঁচাতে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না, সুইসাইড করতে হতো আমাকে। আমি বললাম, কি বললো শুনলি তো, এখন তোকে কোনো ছাড় দেওয়া চলবে না, তোকে পুলিশের কাছেই রাখতে হবে। বেশ, আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল, বাবা একটু অপেক্ষা করো, পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি, তারা আসতেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বকাটেকে ধরে নিয়ে গেল। তারপর আঙ্কেলকে নিয়ে একটা প্রাইভেট কারে এসে নিয়ে গেল। গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক। আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞেস করছিল, যদি সমস্যা হয় আমাকে জানিও, এই হলো আমার ভিজিটিং কার্ড। প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো। বেশ, রাতটা ফুটপাতে নির্ঘুম কাটিয়ে দিতে হচ্ছে। এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হারে হারে টের পাচ্ছি। গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না। আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। অপরদিকে তানিশা বলল, মা আজ বাদরটাকে দেখছি না যে, কই সে? তানিশা একথা বলতেই তানিশার মা কান্না করে বলল, মারে আমার মনে হয় রনি আমাদের ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। তানিশা বলল, কি বলছো, চলে গেছে মানে? কোথায় গিয়েছে? আমরা ছাড়া ওর কে বা আছে? তানিশার চোখের কোনো ইতিমধ্যে পানি জমে গিয়েছে। তানিশা ভাবতে পারছে না যে তাদের ছেড়ে এভাবে চলে যাবে। এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে। রক্তের সম্পর্কের ভাই না হতে পারে, কিন্তু সে ভাইয়ের চেয়েও তো কম না, আর তাকেই কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে। এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল, মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব, ও তো চলে গেল। তানিশার মা কান্না কণ্ঠে বলল, মারে সেদিন ওসব কথা যদি না বলতি তাহলে হয়তো ও আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমার পেটের সন্তান না, তারপরও তো তোকে নিজের বোন ভাবতো। এমন একজনকে কেমনে বাজে ভাষায় বললি, তোর মুখে কি একটু আটকায়নি? তানিশা বলল, মা আমার ভুল হয়েছে, সেদিন রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা বলেছি, কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন? তানিশার মা বলল, আমিও জানতাম না। তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে। তার কারণ স্বরূপ এটাও বলছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি। একথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে। তানিশা বলল, মা রনি তাহলে আমাদের এখানে আর আসবে না? কাকিমা কেঁদে কেঁদে বলল, তুইও ওকে ভালো করে জানিস, ও ছোট থেকে একটু জেদি, যা বলে তাই করে। আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে তাই মনে হয় আর ফিরে আসবে না। এটা ভাবতেই ভিতরে দুমড়ে মুচড়ে উঠছে রে মা। এদিকে রিদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে, কাল কলেজে গিয়ে সব ভুল বুঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে। কিন্তু রিদিতার মাথায় একটা চিন্তায় বারবার খেলছে, ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে? না না, এমন কিছুই হবে না। যে ছেলে আমার পিছনে 2 বছর পরে থাকতে পারে, তাকে আমি যদি আগ বাড়িয়ে প্রপোজাল দিই, সে তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না। রিদিতা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল। বেশ, এর মধ্যে তানিশার কোলে রিদিতার ফোন বেজে উঠল। রিদিতা ফোনটা রিসিভ করে বলে উঠল, তোর ভাইকে কি ম্যানেজ করেছিস? তানিশা বলল, কিছুই ম্যানেজ করতে পারিনি রে, তার আগেই সব শেষ হয়ে গেল। এই বলেই তানিশা কান্না করে উঠল। তানিশার কান্না শুনে রিদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠল, তানিশা বাসায় কিছু হয়েছে, কান্না করছিস কেন? তানিশা বলল, রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে, আর কোথাও কার কাছে চলে গেছে কিছুই বলে যায়নি। কলেজ থেকে ও টিসি নিয়ে ফেলেছে। এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে। সেদিন যদি ওসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যাইতো না। সরি রে, তোদের দুইজনকে আর মিলিয়ে দিতে পারলাম না।